ধারাবাহিকের শুরুতে দেখা যায় প্রমিতা রাঙাদের জন্য অপেক্ষা করছে। ওইদিকে রাঙা অদিতিকে নিয়ে বাড়িতে ফিরে, তখন রাঙা বলে মা। তখন প্রমিতা ওদের দেখেই অবাক হয়। তারপর প্রমিতা এসে বলে, কিরে রাঙা, এতক্ষণ সময় লাগলো তোদের? আর অদিতিকে এভাবে ধরে ধরে আনছিস কেন? ওকে নেশা করেছে? আমি তো কিছু বুঝতে পারছি না। ওর মায়ের এমন জ্বর, সে যদি জানতে পারে তাহলে কতটা কষ্ট পাবে বুঝতে পারছিস? আমাদের বাড়ির মান সম্মান সব শেষ করে দিল। কি করে করলি এটা? কেন করলি? তখন রাঙা বলে মা, তুই আমার কথা শোন। তখনই প্রমিতা বলে, না রাঙা, একদম তুই কথা বলবি না। আমাকে আজকে বলতে দে, কেন তুই এরকম করলি? তারপরেই অদিতিকে টানতে টানতে ভিতরে নিয়ে আসে প্রমিতা। ওদিকে একলব্য বলে, মা তুমি শান্ত হও, এখানে অদিতির কোনো দোষ নেই। দুজন দুষ্ট ছেলে অদিতিকে নেশা করিয়ে ওর সঙ্গে অসভ্যতম করতে চেয়েছিল। তখন তো প্রমিতা এই কথা শুনে চমকে যায়। তখনই দেখা যাবে কৃষ্ণা আসে, সে বলে, বৌদি, অদিতি কি এসেছে? তখনই কৃষ্ণা এসেই অদিতির দিকে তাকিয়ে তাকিয়ে থাকে। তখন প্রমিতা বলে, কৃষ্ণা, তুমি আবার উঠে আসতে গেল কেন? তুমি যাও, আমি এদিকে দেখছি অদিতি চলে এসেছে তো। তখন কৃষ্ণা বলে, কিন্তু বৌদি, এরকম লাগছে কেন অদিতিকে দেখতে? তখন অদিতির কাছে এসে বলে, অদিতি, তোর কি হয়েছে? তখনই কৃষ্ণা গন্ধ পেয়ে বলে, অদিতি, তুই নেশা করেছিস? তখন এই বলেই অদিতিকে মারতে থাকে কৃষ্ণা। তখন তুই কাণ্ড দেখে সবাই সবাই চমকে যায়। তারপরেই কৃষ্ণাকে সবাই মিলে থামায়। তখন রাঙা বলে, পিসিমণি, তুই মাথাটা ঠান্ডা কর, তুই এরকম করিস না। তখন কৃষ্ণা কাঁদতে থাকে আর বলে, না রাঙা, কি করে মাথাটা ঠান্ডা করব? ওইদিকে একলব্য অদিতিকে ধরে রাখে। তখনই দেখা যাবে আহিরি নিচে নেমে আসে আর অদিতিকে দেখে সোজা ড্রয়িং রুমে এসে বলে, এখানে কি হচ্ছে? কি হয়েছে? আর অদিতি, তুমি এত রাত করে কোথা থেকে আসলে? তারপরে দেখা যাবে কৃষ্ণা কাঁদতে থাকলে প্রমিতা বলে, কৃষ্ণা, নিজেকে সামলাও, এরকম করছো কেন? তোমার তো শরীরটা ভালো নয়। তখনই ময়না আসে আর এসে বলে, ও মরিজা, এখানে তো দেখছি আসর জমেছে। আসলে এভাবে ছোট বোন, তাকে কিনা ভাই আর ভাইয়ের বউ গাড়ি থেকে নামাচ্ছে, নেশা করে বাড়িতে ফিরেছে ছোট বোন। আর পাড়ার লোকজন না সবাই দেখেছে। সকালে যে কি হবে, পাড়ার লোকজন না এই নিয়ে কথা বলবে। আর কি, এবারের মান সম্মান সব শেষ হয়ে গেল। সব শেষ হয়ে গেল এবারের মান সম্মান। তখন কৃষ্ণা কাঁদতে থাকে আর বলে, এই মেয়েকে আমি কোথায় বিয়ে দেব? ও এরকম একটা কাজ করতে পারলো? কেন করলি এরকম একটা কাজ? কেন করলি? তোকে আমি এই অ্যাক্টিং করতে কতবার বারণ করেছি, সবাই বারণ করেছে, তারপরে তুই কথা শুনিসনি। তখন ময়না বলে, হ্যাঁ, এই মেয়েকে আর কোথায় বিয়ে দেবে? কেই বা নেবে? পাড়ার লোকজন সবাই তো দেখেছে নেশা করে বাড়িতে ফিরছে, ভাই আর ভাইয়ের বউ এভাবে ধরে ধরে গাড়ি থেকে নামাচ্ছে। তখনই রাঙা প্রচন্ড রেগে যায় আর বলে, তোদের জন্য খুব মান সম্মান রয়েছে তাই না? ছর্দি ভাই কিছুই করেনি, তোদের মতো তো আর বাড়ি বিক্রি করে নিজেদের পকেটে টাকা ঢুকানোর ধান্দা করেনি তাই না? তখন তো ময়না এই কথা শুনে ঘাবড়ে যায়, আর কিছুই বলতে পারে না। ওইদিকে এত চিৎকার চেঁচামেচি শুনে বৃন্দা আসে। তখন বৃন্দা মনে মনে বলে, এখানে এত নাটক হচ্ছে আর আমি ঘরের মধ্যে এভাবে বসে থাকবো? না না, ময়না আহিরি ওরা কথা শোনাচ্ছে আর আমি কিনা ঘরের মধ্যে লুকিয়ে থাকবো? এটা হয় না। আমাকেও ময়দানে নামতে হবে, কথা শোনাতে হবে। এই বলে বৃন্দা এগিয়ে আসে আর সেই বলে, এ কি অদিতি, কি হয়েছে তোমার? আর তুমি কি করেছো? তুমি কি পার্টিতে গিয়েছিলে নাকি? ড্রিঙ্কস করেছো? এখন কি আবার নাচ গান পার্টি করা শুরু করেছো? হ্যাঁ, এখন তো আবার এসব হয়, হ্যাং আউট হয়, ড্রিঙ্কস করে মানুষ। তা তোমার কোন বন্ধুদের সঙ্গে করছিলে গো? তখনই ময়না বলে, দেখো না বর্দি ভাই, আমি বলেছি তার জন্য আমাকে কতগুলো কথা শোনাচ্ছে, অথচ দেখো এদের অবস্থা দেখো। তখন রাঙা বলে, একদম চুপ করো তোমরা। মেজু বৌদি আর বড় বৌদি, তোমরা একদম চুপ করো। এখানে অদিতি না কোনো রকম কোনো দোষ ছিল না, কোনো দোষ ছিল না অদিতির। আর তাছাড়া তোমরা যা করেছো তারপরেও এত বড় বড় কথা আসে কোথা থেকে? তখন প্রমিতা বলে, হ্যাঁ, তোমরা এখানে কি করছো? তোমরা কেন এসেছো? কেন এসেছো তোমরা? তোমাদেরকে এখানে কে ডেকেছে? নিজেদের যারা যারা নিজেরা ঘরে যাও না। তোমাদের এখানে কথা বলার কি দরকার আছে? কি দরকার আছে বলো তো? আর তোমাদেরকে না এখানে আমরা ডাকিনি। তোমরা কি কম মুখ পুড়িয়েছো আমাদের, আবার এখানে বড় বড় কথা বলতে এসেছো? তখনই আহিরি কিছু বলতে গেলে প্রমিতা বলে, একদম না, এটা আমাদের বাড়ির ব্যাপার, আমরা বাড়ির লোকরাই বুঝে নেবো। তুমি বাইরের লোকে একদম কথা বলবে না। তখন আহিরি বলে, শোনো আন্টি, আমি না এখন বাড়িরই মানুষ। কারণ একলব্যর 50% অধিকার তো আমি নিয়েছি আর রাঙাকে 50% অধিকার দিয়ে দিয়েছি। তাহলে রাঙা কথা বলতে পারলে আমি কেন কথা বলতে পারবো না বলো তো? আমি তো কথা বলবোই, আর যেটা বলার সেটা আমি বলবোই। তখনই রাঙা বলে, আচ্ছা হিরি দিদি, যেদিন এই বাড়িতে আসছিলি সেদিন তো একদম কাঁদো কাঁদো মুখ করে এমন একটা ভাব করছিলি যেন তুই কত বিপদে পড়েছিস, তার জন্য তো তোকে উদ্ধার করে বাড়িতে আমরা নিয়ে এসেছিলাম।
আর এখন ঘাটি গেড়ে বসার ব্যবস্থা করছিস, তাই না? তার মানে তোর সবটা অভিনয় ছিল। এই বাড়িতে আসার জন্যই তুই এই অভিনয়গুলো করেছিলি, তাই তো? তখনই আহিরি বলে, রাঙা, একদম মুখ সামনে কথা বলো। আমার সঙ্গে না তুমি একদম এরকম ভাবে কথা বলবে না। আর একলব্য, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো রাঙা আমার সঙ্গে এরকম ভাবে কথা বলছে? হ্যাঁ, আমার আমার সত্যিই তো খুব খারাপ অবস্থা ছিল। আর আমি তো সত্যি অসহায় হয়ে গেছিলাম। আর আমার বদনাম হয়েছিল, হয়েছিল রাঙা, বদনাম। তখন রাঙা বলে, হ্যাঁ, ওই ভিডিওগুলো তুই যে নিজে ভাইরাল করিসনি তার কোনো গ্যারান্টি আছে? আর ওই ভিডিওগুলো ভাইরাল হলো কি করে? আর উড়ান বাবুকে ড্রিঙ্কসটা করিয়েছিলি তো তুই, তোর বাড়িতে বা কেন নিয়ে গেছিলি? তুই কি ভেবেছিস সেটা আমরা খুঁজে বের করবো না? খুঁজে তো আমরা বের করবোই, বুঝতে পেরেছিস? তারপরে রাঙা বিন্দার কাছে গিয়ে বলে, বড় বৌদি, তোকে মায়ের পাঠানো ডক্টর যে চেক আপ করাতে যাচ্ছিল তাকে এবার কে রাস্তায় আটকে দিয়েছিল সেই খবরও আমি নেব। এবার সবটা আমি খুঁজে বের করব। তখন তাহিরি প্রচন্ড ভয় পেয়ে যায়। তখন রাঙা বিন্দাকে বলে, শোন বড় বৌদি, তুই আদৌ কি প্রেগনেন্ট হয়েছিলি কিনা এখনো কিন্তু অন্য কোনো ডক্টর তোকে চেক আপ করে বলে দিতে পারবে। এই যে এই যে বাচ্চা নষ্ট হওয়ার নাটকটা করছিস না, এই নাটকটা কিন্তু তোর কাছে একদম টিকবে না, একদম না। এখনো অন্য কোনো ডাক্তার দেখেও বলে দিতে পারবে আদৌ তুই কোনোদিনও মা হয়েছিলি কিনা, সেটা কিন্তু ধরা পড়ে যাবি তুই। তখনই বিন্দা ভয় পেয়ে যায়। আর ভয় পেয়ে কান্নার নাটক করে বলে, দেখ রাঙা, এসব পুরো বিষয়টা নিয়ে আমার এমনিতেই খুব মন খারাপ। আমি না খুব ঘেটে আছি। আর তুই এখন আমাকে এসব কথা শোনাচ্ছিস, কেন শোনাচ্ছিস? তখন রাঙা বলে, তাহলে ঘরে গিয়ে বসে থাক না, মুখ লুকিয়ে। এখানে কেন এসেছিস? কেন এসেছিস? তোরা কি কম কিছু করেছিস? তুই মেজদা ভাই অনেক কিছু করেছিস। শোন, সবকিছু এবার খুঁজে বের করব। তাই এখানে না একদম নাটক করবি না, একদম না। তারপরে রাঙা কৃষ্ণাকে গিয়ে বলে, পিসিমণি, তুই একদম চিন্তা করিস না রে, এখানে ছর্দি ভাইয়ের কোনো দোষ নেই। ছর্দি ভাইকে দুজন ছেলে নেশা করিয়ে তারপরে ওর সঙ্গে অসভ্যতম করতে চেয়েছিল। আমরা সেই ছেলেদেরকে উচিত শিক্ষা দিয়ে তারপর ছর্দি ভাইকে রক্ষা করেছি। তখন একলব্য বলে, হ্যাঁ পিসিমণি, তুমি না একদম ভেবো না, সত্যজিৎ স্যারও আমাদের সঙ্গে ছিল। ওই ছেলেগুলোকে অ্যারেস্ট করা হয়েছে, আর কোনো সমস্যা নেই, তুমি ভেবো না। তখন তো এই কথা শুনে কৃষ্ণা একটু স্বস্তি পায়। ওইদিকে দেখা যাবে রাঙা অদিতিকে নিয়ে উপরে চলে গেলে তখন আহিরি একলব্যকে বলে, শোনো একলব্য, তোমার জীবনের 50% অধিকার আমার। আর তাছাড়া রাঙার সঙ্গে তোমার বিয়ে হওয়ার আগে থেকেই না আমার আমার তোমার জীবনের প্রতি অধিকার ছিল। সেখান থেকে হঠাৎ করেই রাঙার সঙ্গে তোমার বিয়ে হয়ে গেল, সেটা না রাঙার বোঝা উচিত। তারপরেও 50% অধিকার আমি রাঙাকে দয়া করে দিয়েছি, সেটা যেন রাঙা একদম ভুলে না যায়। আমাকে না একদম রাগানোর চেষ্টা করবে না, তুমি রাঙাকে সবটা ভালো করে বুঝিয়ে দেবে তোমার বাড়ির লোকদের। এই বলে আহিরি চলে যায়। তখনই দেখা যাবে সত্যজিতের কাছে গিয়ে প্রমিতা বলে, আপনার কাছে আমি হাত জোড় করে বলছি, আপনি আমাদের অনেক উপকার করেছেন, আজকেও আমাদের এই বিপদ থেকে রক্ষা করেছেন। আপনাকে ধন্যবাদ জানানোর ভাষা নেই আমাদের। তখনই সত্যজিৎ কৃষ্ণার কাছে গিয়ে বলে, আপনার সঙ্গে আমার একটা কথা আছে। তখন কৃষ্ণা বলে, বলুন। তখনই সত্যজিৎ বলে, আসলে আমার না একটা প্রস্তাব দেওয়ার আছে। তখনই প্রমিতা বলে, এরকম হেজিটেট করছেন কেন, বলুন না কি বলবেন? তখন সত্যজিৎ বলে, আসলে আপনারা যদি আমাকে অদিতির যোগ্য বলে মনে করেন তাহলে আমি নিজে থেকে অদিতির দায়িত্ব নিতে চাই। তখন তো রাঙা এই কথা শুনে খুশি হয়ে যায়। তখন প্রমিতা বলে, কি বলছেন আপনি, আমি তো বুঝতে পারছি না। তখন সত্যজিৎ বলে, আসলে আমার যতদূর মনে হয় অদিতিও আমাকে পছন্দ করে। তাই আমি আমি আপনারা যদি রাজি থাকেন তাহলে অদিতিকে। তখনই রাঙা চলে আসে। আর ওইদিকে ময়না আর বিন্দা সবটা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে থাকে। তারপরে দেখা যাবে রাঙা এসে প্রমিতাকে বলে, হ্যাঁ রে মা, ছর্দি ভাই সত্যজিৎ স্যারকে পছন্দ করে, সেটা আমি আর ছর্দি ভাই জানি। এখানে ছর্দি ভাইও না খুব খুশি হবে। ছর্দি ভাই অনেক আগে থেকেই সত্যজিৎ স্যারকে পছন্দ করে। তখনই দেখা যাবে প্রমিতা বলে, এর থেকে ভালো প্রস্তাব আমাদের কাছে আর কি হতে পারে? তখন কৃষ্ণা বলে, দেখুন, আমাদের কোনো আপত্তি নেই। আপনার মতো ছেলে পাওয়া তো ভাগ্যের ব্যাপার। আপনার আপনার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। তবে আমার দাদা বৌদি আমাদের সবকিছু, তারা মতামত দিলে আমার আর কোনো আপত্তি নেই। তখন প্রমিতা বলে, এর থেকে ভালো পাত্র কি আর হয় নাকি রে? ওইদিকে রাঙা আর একলব্য খুব খুশি হয়ে যায়। ওইদিকে বিন্দা আর ময়না প্রচন্ড ভয় পেয়ে যায়। তখন ময়না বলে, বাবা, এতদিন ধরে অদিতি ডুবে ডুবে জল খাচ্ছিল আর আমরা কিছু জানতেই পারলাম না। এত বড় একজন অফিসারের সঙ্গে অদিতির কিনা বিয়ে হবে, তাহলে তো অদিতির মাটিতে পায়ে পড়বে না। ওদিকে আহিরি বলে, তোমরা আমার ঘরে চলে এসো। তখনই বিন্দা মনে মনে বলে, অদিতির সঙ্গে এই পুলিশ স্যারের বিয়ে হলে তো উনি সব ব্যাপারে আমাদের উপরে নাক গলাবে। না না, যে করেই হোক অদিতির বিয়েটা আটকাতে হবে, আটকাতেই হবে।
ওইদিকে দেখা যাবে একলব্য ঘরে কাজ করছে, তখনই রাঙা এসে নাচতে থাকে আর বলে, আমার যে কি আনন্দ হচ্ছে না, সত্যজিৎ স্যারের সঙ্গে ছর্দি ভাইয়ের বিয়ে হবে। ছর্দি ভাইকে কথাটা কি জানাই? না না, ছর্দি ভাই নিশ্চয়ই এতক্ষণে ঘুমিয়ে গেছে, আমাকে সকালেই জানাতে হবে। কি যে আনন্দ হচ্ছে না। তখন একলব্য রাঙার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তখন রাঙা বলে, আচ্ছা উড়ান বাবু, আজকাল ইদানিং দেখছি তুই আমার দিকে মাঝে মাঝে তাকিয়ে থাকিস কেন রে? তখনই একলব্য বলে, আচ্ছা রাঙা, আহিরিকে আমি এই বাড়িতে এনে খুব বড় ভুল করে ফেললাম, তাই না? আসলে আমি তো ভেবেছিলাম আহিরি বিপদে পড়েছে, তার জন্য আহিরিকে আমি এই বাড়িতে নিয়ে এসেছিলাম। কিন্তু এখন তো দেখছি আহিরির মতলব অন্য। আহিরিকে এই বাড়িতে এনে আমি খুব বড় ভুল করে ফেলেছি। কিন্তু এখন কি করব? কি করব আমি? ওইদিকে দেখা যাবে আহিরি বৃন্দা আর ময়নাকে বলে, তোমরা না এই অনেক আগে থেকেই রাঙাকে লাই দিয়ে ফেলেছো। তোমরা নিজেরাই সংসার থেকে সরে গিয়ে রাঙার এই রাজত্বটা পাইয়ে দিয়েছো। তখনই ময়নার বৃন্দা বলে, কি করে? তখন আহিরি বলে, হ্যাঁ, তোমরা রাঙার উপর সব কাজ ছেড়ে দিয়ে নিজেরা হাত পা গুটিয়ে বসেছিলে। তোমরা সংসারের কোনো কাজ করনি, তার জন্যই না আজকে তোমাদের সংসারে কোনো রকম কোনো জায়গা নেই। তখন বৃন্দা বলে, মানে কি বলছো তুমি? আমরা কাজ করব? কাজের লোক তো ছিল। তখন ময়না বলে, আমার না কাজ করতে একদম ভালো লাগে না, আমার মাথাও ব্যথা করে আর হাত পাও নষ্ট হয়ে যায়। তখনই আহিরি বলে, সেই জন্যই তো একদম তোমরা বাড়ি থেকে না আলাদা হয়ে গেছো। তখনই আহিরি বৃন্দাকে বলে, আর বড় বৌদি, তুমি আর মেজদা ভাই যে কাণ্ডটা করেছো না, তার জন্য তোমাদের সম্মান এই বাড়িতে ফিরবে কিনা সেটাও কিন্তু আমরা জানি না। তখন বৃন্দা বলে, তারপরেও না আহিরি এই বাড়ির বউ আমরা, বুঝতে পেরেছো? তখন এই কথাতে আহিরি বলে, হ্যাঁ, বাড়ির বউ, কিন্তু দেখো না, কেউ তোমাদের কোনো মূল্যই দেয় না। তাই নিজেদের জায়গাটা এখন থেকে গড়ে তুলতে হবে। এবার পুজোতে সব রকম দায়িত্ব আমাদেরকে নিতে হবে, আর আমি তো আছি, পুজো পর্যন্ত আমার হাতে সময় আছে। এবার রাঙাকে একটা কাজেরও আমরা ভাগ দেব না, একটা কাজও করার সুযোগ দেব না। তখন রাঙা বুঝতে পারবে। আর রাঙাকে এবার পুজোতে আমি সরিয়ে দেব, একলব্য জীবন থেকে পার্মানেন্টলি সরানোর ব্যবস্থা করব। যদি সোজা হাতে কাজ না হয় না, তাহলে আঙুলটা বাঁকাতে হবে। তখনই বৃন্দা আহিরিকে বলে, মানে তুমি কি বলতে চাইছো? আঙুলটা বাঁকাতে হবে মানে? তুমি কি রাঙাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছো নাকি? এরকম কোনো চিন্তা ভাবনা করছো? তখন আহিরি তাকিয়ে থাকে। ওদিকে দেখা যাবে রাঙা একলব্যকে বলে, উড়ান বাবু, তুই চিন্তা করিস না, এবার না আমাদের চোখ কান খোলা রাখতে হবে। আহিরি দিদির দিকে সবসময় নজরটা আছে। আমার মনে হচ্ছে ও না কোনো রকম কোনো অধিকার পাওয়ার জন্য আসেনি রে, তোর আর আমার সম্পর্কটা ভাঙার জন্য এসেছে এ বাড়িতে। ওই আহিরি দিদি না তোকে একটু ভালোবাসে না, শুধু শুধু ও এ বাড়িতে তোকে পাওয়ার জন্য নাটক করছে। তোকে যদি ও ভালোবাসতো তাহলে ও এরকমটা করতে পারতো না রে। আর ওই যে বড় বৌদি, ও না ভয় পেয়ে গেছে। ও ও না একদম খারাপ। তাই দুজনের ওপর আমাদের নজর রাখতে হবে। সব সত্যিটা এবার এই পুজোর সময়ই বের করতে হবে। আমাকে আর তোকে একজোট হয়ে সবকিছুর জন্য লড়াই করতে হবে রে। তখন এই কথা শুনে একলব্য খুশি হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।